আসসালামু আলাইকুম। আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা টপিক নিয়েছি। সেটা হচ্ছে গণিত সেকেন্ড পেপার। চ্যাপ্টার নাম হচ্ছে কনিক্স। তো আমরা চলো কনিক্স দিয়ে শুরু করি। তো এটা হচ্ছে চ্যাপ্টার নাম হচ্ছে কনিক্স। তো আমরা পরের পেজে যাই। তো প্রথমেই হচ্ছে আমরা কনিক্সের অনেকগুলো হচ্ছে ডায়াগ্রাম দেখতেছি। তো তার ভিতরে আমরা প্রথমেই দেখি যে সার্কেলটা কি? তো সার্কেল হচ্ছে আমরা এখানে হচ্ছে ২ টা কোণক আকৃতির ২ টা বস্তু সংযোগ করা আছে। এখান থেকে কোনো একটা স্লাইস নেই। স্লাইসটা নিয়ে যদি আমি এখানে এভাবে রাখি তাহলে এটা কি হবে? সার্কেল। এরপরে আমরা যদি যাই প্যারাবোলাতে। প্যারাবোলার জন্য ঠিক এরকমভাবে আমরা যদি একদম অ্যাঙ্গেল করে একটা স্লাইস নেই, লাইক এরকম একটা স্লাইস যদি এখানে নিয়ে আসি তাহলে এটা কি হবে? প্যারাবোলিক। এরপরে আমরা আসি হচ্ছে উপবৃত্ত। উপবৃত্তটা হচ্ছে ঠিক এইরকম একটা স্লাইস নেওয়া লাগবে। আমরা যদি এখানে নিয়ে আসি, এটা হবে একটা উপবৃত্ত বা এলিপস। শেষ আমরা হচ্ছে একটা পার্টে আসি। এইখানে হচ্ছে আমাদের ২ টা স্লাইস নেওয়া লাগবে, এই একটা এবং এই একটা। তো আমরা যদি ২ টা আলাদা সরাই নিয়ে আসি তাহলে হচ্ছে এই একটা এবং এই ২ টা মিলে হচ্ছে হবে অধিবৃত্ত। তো এই ২ টা মিলে হচ্ছে একটা অধিবৃত্ত হবে। এখানে হচ্ছে কনিক্সের সংজ্ঞা দেওয়া আছে। আমরা সংজ্ঞাটা দেখি। সংজ্ঞাটা হচ্ছে বলছে যে সমতলে একটি নির্দিষ্ট বিন্দু এবং একটি নির্দিষ্ট রেখা থেকে কোন বিন্দুর দূরত্বের অনুপাত একটি ধ্রুবক হলে ওই বিন্দুর সঞ্চারপথকে কনিক বলে। তো আমরা যদি এটা একটু ব্যাখ্যা করি। ফর এক্সাম্পল এটা হচ্ছে আমাদের স্থানাঙ্ক। তো আমরা কনিকের সংজ্ঞা ব্যাখ্যা করার জন্য শুধুমাত্র আমরা যদি একটা প্যারাবোলা নেই। তো প্যারাবোলা এখানে হচ্ছে একটা লাইন থাকবে, স্ট্রেট লাইন। আর এখানে একটা বিন্দু থাকবে, এটাকে আমরা ফোকাস বলবো। তো এখানে বলছে, প্রথমেই বলছে সমতলে একটি নির্দিষ্ট বিন্দু। তো সেই নির্দিষ্ট বিন্দুটা হচ্ছে এইটা এবং যেটার নাম হচ্ছে ফোকাস। এর দ্বারা আমরা এটাকে ডিনোট করতে পারি। এরপরে বলছে একটি নির্দিষ্ট রেখা। সেই নির্দিষ্ট রেখা হচ্ছে এটা এবং নির্দিষ্ট রেখাকে বলা হয়েছে দ্বিঘাক্ষ রেখা। বলছে কোনো বিন্দুর দূরত্বের অনুপাত একটি ধ্রুবক হলে ওই বিন্দুর সঞ্চারপথকে কি বলা হয়? কনিক্স বলা হয়। তো এই নির্দিষ্ট সরলরেখা এবং এই নির্দিষ্ট বিন্দু থেকে এইখানে অসংখ্য বিন্দু পাবো, যে বিন্দুগুলা থেকে সর্বদা দূরত্ব কি থাকবে? সমান থাকবে। অর্থাৎ এখান থেকে আমরা যদি এটা পি বিন্দু দেই, এখানে এম দেই, তাহলে হচ্ছে এস থেকে পি এবং পি থেকে এখানে বলতে পারি আমরা এম। তাহলে এস পি ডিভাইডেড বাই হচ্ছে এম পি এম ইকুয়াল টু কি হবে? ই। ই হচ্ছে একটা কনস্ট্যান্ট বা আমরা কি বলতে পারি? ধ্রুবক সংখ্যা। এবং এই ধ্রুবক সংখ্যা যদি সর্বদা বজায় থাকে তাহলে আমরা কি বলবো? ওইটা হচ্ছে একটা কনিক্স হবে। তো প্রথমে আমরা হচ্ছে এখানে আসি, বলছে উপকেন্দ্র। তো উপকেন্দ্র কি হবে? এখানে সংজ্ঞায় বলছে যে নির্দিষ্ট বিন্দু। সেই নির্দিষ্ট বিন্দুটা কি হবে? ফোকাস বা উপকেন্দ্র। এরপরে বলছে একটি নির্দিষ্ট রেখা, যে নির্দিষ্ট রেখা থেকেও কি ছিল? দূরত্বের অনুপাত সর্বদা সমান ছিল। সেই নির্দিষ্ট রেখার নামটা হবে দ্বিকাক্ষ রেখা। সেই নির্দিষ্ট রেখা হচ্ছে এটার জন্য আমরা বলতে পারি এটা হচ্ছে দ্বিকাক্ষ রেখা, বা এটার আরেকটা নাম আছে, এটাকে বলা হয় নিয়ামক রেখা। এবং এটাকে ইংরেজিতে কি বলা হয়? বলা হয় ডাইরেক্ট্রিক্স। সো আশা করি বুঝতে পারতেছো। এরপরে কি আছে সংজ্ঞাটা? এখানে বলছে উৎকেন্দ্রতা বা ইসেন্ট্রিসিটি। আমরা যে দুইটাই যে বা দুইটা এসপি এবং পিএম, এই দুইটার যে আমরা একটা অনুপাত পাইছি, সেই অনুপাতটা হচ্ছে আমরা কি বলছি? কি দ্বারা ডিনোট করছি? ই দ্বারা। তো এখানে যে অনুপাত বা ধ্রুবক সংখ্যাটা পাবো সেটি হচ্ছে আমাদের উৎকেন্দ্রিকতা বা ইসেন্ট্রিসিটি বলা হয়। আচ্ছা, এরপরে ফাইনাল কি বলছে? দ্বিকক্ষ রেখা বা নিয়ামক রেখা বা ডাইরেক্ট্রিক্স। এবং এটা হচ্ছে আমরা অলরেডি বলছি যে এই লাইনটাকে আমরা কি বলবো? দ্বিকক্ষ রেখা বা নিয়ামক রেখা। এখানে হচ্ছে কনিক্সের অনেকগুলা প্রকারভেদ দেওয়া আছে। অর্থাৎ এই সবগুলা হচ্ছে কনিক্সের অন্তর্ভুক্ত। পরাবৃত্ত হচ্ছে কনিক্সের অন্তর্ভুক্ত, উপবৃত্ত। এরপরে আমরা কি বলতে পারি? বৃত্ত, অধিবৃত্ত এবং একজোড়া সরলরেখা। তো আমি যদি একটু ব্যাখ্যা করি, পরাবৃত্তটা কেমন দেখতে? ঠিক পরাবৃত্তটা হচ্ছে এইরকম। এটা হচ্ছে এক্স, এক্স প্রাইম, ওয়াই, ওয়াই প্রাইম। তো আমরা যদি মূল বিন্দুগামী একটা পরাবৃত্ত ড্র করি, এটা হচ্ছে ফোকাস থাকবে, এটা কি হবে? পরাবৃত্ত। আচ্ছা, এরপর হচ্ছে উপবৃত্ত। উপবৃত্তটা দেখতে ঠিক এরকম। আমি যদি এখানেই দেখাই, ঠিক এরকম হবে। এখানে ফোকাসটা ২ টা ফোকাস থাকে, উপবৃত্তের ফোকাস থাকে ২ টা। এরপরে কি বলছে? বৃত্ত। বৃত্ত তো আমরা সবাই খুব ভালো করে জানি। বৃত্তটা কি হবে? মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এরকম। এরপর বলছে অধিবৃত্ত। অধিবৃত্ত হচ্ছে এইরকম হবে অধিবৃত্ত। এটারও ফোকাস ২ টা, এই একটা ফোকাস, একটা, এটার দিকাক্ষ ২ টা হবে। উপবৃত্তের ক্ষেত্রেও দিকাক্ষ রেখা ২ টা হবে। এরপর বলছে একজোড়া সরলরেখা। একজোড়া সরলরেখা কিভাবে হবে? এটা হচ্ছে
এটা যদি আমাদের একটা কোনক আকৃতির বস্তু হয়, তাহলে আমরা কি করতে পারি, এই লাইন এবং এই লাইন দেখতেই মনে হইতেছে কি স্ট্রেট লাইন বা সরলরেখা। তো আমরা এইটা আর এইটাকে কি বলবো, একটা পেয়ার অফ স্ট্রেট লাইন। তো এই দুইটা মিলে হচ্ছে কি বলে, একজোড়া সরলরেখা। তো এই সবগুলো আসলে কিসের অন্তর্ভুক্ত, কনিক্সের অন্তর্ভুক্ত। তো এটা আমরা খুব সহজেই পরের স্লাইডে গেলে আমরা সহজেই বুঝতে পারবো কিভাবে আসলে সবগুলো কনিক্সের অন্তর্ভুক্ত হয়। তো আমরা পরের স্লাইডে যাই। তো এখানে কি বলছে, কনিক্সের সাধারণ সমীকরণ। তো কনিক্সের সাধারণ সমীকরণটা আমরা দেখি এখানে কি বলছে। কনিক্সের সাধারণ সমীকরণে, কনিক্সের সাধারণ সমীকরণ বলা হয়েছে ax স্কয়ার প্লাস by স্কয়ার প্লাস 2hxy প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। তো এখানে হচ্ছে আমরা যদি শর্ত আরোপ করি, এইটাকে বলা হয় কনিক্সের সাধারণ সমীকরণ। অর্থাৎ পাঁচটা যে আমরা প্রকারভেদ দেখলাম সবগুলাকেই এই একটা সমীকরণ দ্বারা রিপ্রেজেন্ট করা যায়। সো আমরা শর্ত শর্ত যদি অ্যাড করি, তো এখানে হচ্ছে প্রথম শর্তই আসবে এরকম যে a ইকুয়াল টু বি অ্যান্ড এইচ ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে কনিক্সটি কি হবে, একটি বৃত্ত। কিভাবে, তো এটা আমরা এখানে যদি লিখি, তাহলে আমরা a ইকুয়াল টু বি যেহেতু, তাহলে এক্স স্কোয়ার বি ওয়াই স্কোয়ার প্লাস এইচ এর ভ্যালু যেহেতু 0, তাহলে এই টার্মটা 0 হয়ে যাবে, থাকবে কি 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। ক্লিয়ার? তো এরপরে আমরা পরে টার্মে যদি আসি, এরপরে কি বলছে, বলছে যে উপবৃত্ত, সরি পরাবৃত্ত। তো আমরা পরাবৃত্তের জন্য যদি আসি, পরাবৃত্তের ক্ষেত্রে এখানে আরেকটা জিনিস বলছে, সেটা হচ্ছে ডেল ইকুয়াল টু নট 0। ডেলটা কি আমরা একটু পরিচিত হই। ডেলটা হচ্ছে এখানে কতগুলা টার্ম আছে, লাইক এ বি জি এইচ এফ সি। তো এটা দ্বারা একটা ডিটারমিনেন্ট আমরা বানাইতে পারি, এবং একটা ডিটারমিনেন্ট হবে লাইক এ এইচ জি। তো এই ডিটারমিনেন্টের ভ্যালু যদি নট ইকুয়াল টু 0 হয় এবং এইচ স্কোয়ার মাইনাস এ বি ইকুয়াল টু 0 হয়, তাহলে কি হবে, এটি হবে একটি পরাবৃত্ত। এরপরে আসি হচ্ছে 3 নম্বরে। 3 নম্বরে ঠিক একই রকম ভাবে নট ইকুয়াল টু 0 অ্যান্ড এইচ স্কোয়ার মাইনাস এ বি লেস দেন 0 হয়, তাহলে কি হবে এটি, তাহলে এটি হবে হচ্ছে উপবৃত্ত। এরপরে আমরা আসি হচ্ছে 4 নম্বরে। 4 নম্বরও ঠিক একই রকম, ডিটারমিনেন্টের এই ভ্যালুটা কি আসবে, নট ইকুয়াল টু 0 অ্যান্ড এইচ স্কোয়ার মাইনাস এ বি গ্রেটার দেন 0 হয়, তাহলে কি হবে এটি, এটি হবে হচ্ছে অধিবৃত্ত। ফাইনালি আমরা যদি 5 নাম্বার লিখি, 5 নাম্বার আরেকটা জিনিস লিখতে পারি, এটা হচ্ছে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু এইচ ইকুয়াল টু 0। সো তখন এটা হবে হচ্ছে একটা, এক্ষেত্রে কি বলতে পারি আমরা, সরল রেখা হবে, সরল রেখা। কিভাবে, এটার জন্য আমরা দেখাইতে পারি এরকম যে a এর ভ্যালু যদি আমরা 0 বসাই, b এর ভ্যালু 0 বসাই এবং h এর ভ্যালু 0 বসাই, তিনটা টার্মে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তো ফাইনালি থাকবে কি 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। সো এই হচ্ছে 5টি কন্ডিশন আমরা যদি প্রয়োগ করি, তাহলে হচ্ছে 5টি কনিক্সের 5টি আমরা কি পাই, শ্রেণী বিভাগ পাই। আমরা হচ্ছে পরের পেজে যাই, দেখি এখানে আরো কতগুলো কন্ডিশন দেওয়া আছে যে কখন কোনটার অন্তর্ভুক্ত হবে। এখানে দেওয়া আছে যদি ই ইকুয়াল টু 0, ইটা কি ছিল, আমাদের সেই ধ্রুবক সংখ্যা ছিল, অর্থাৎ এইচপি ডিভাইডেড বাই পিএম, সেই অনুপাত দুইটা। তো অনুপাত দুইটা কি ছিল, যদি অনুপাত দুইটার ভ্যালু আমরা কি পাই, যদি 0 পাই, তাহলে সেই সঞ্চার পথকে কি বলবো, সঞ্চার পথকে আমরা আরেকভাবে বলতে পারি সেট অফ পয়েন্টস। তো সেই সঞ্চার পথকে কি বলবো, তখন আমরা বৃত্ত বলবো। তো এই ক্ষেত্রে কি আছে, পিএম এটা কোথায় থাকে, ইনফিনিটিতে, বা পিএম এর ডিস্টেন্স হচ্ছে ইনফিনিটিতে থাকবে, আর হচ্ছে ই সমান কি লিখতে পারি, এইচপি ডিভাইডেড বাই পিএম, এইচপি ডিভাইডেড বাই পিএম ইকাল টু কি আসে, 0। এখানে আমরা যদি ড্র করে দেখাই, এটি হচ্ছে বৃত্ত। তো
এটার পিএম অর্থাৎ দিক অক্ষটা কোথায় থাকবে? একদম ইনফিনিটিতে। আর এটার কেন্দ্রটাই কি হবে? ফোকাস হিসেবে পরিগণিত হবে। অর্থাৎ এটার কেন্দ্র যেটা ওইটাই ফোকাস, বা যেটা ফোকাস ওইটাই হচ্ছে কেন্দ্র বা সেন্টার। আচ্ছা, এরপরে কি বলছে? এরপরে বলছে হচ্ছে যদি ই এর ভ্যালু বা সেই ধ্রুবক সংখ্যার ভ্যালু কি হয়? 1 হয়, তাহলে কি হবে? সঞ্চার পথকে কি বলবো আমরা? পরাবৃত্ত। ঠিক আছে? এরপরে কি বলছে? যদি ই এর ভ্যালু 0 এর বড় এবং 1 এর কি হয়? ছোট, অর্থাৎ দুইটার মাঝামাঝি যদি মান হয় তাহলে কি হবে? এটা হবে একটা উপবৃত্ত। তারপরে কি বলছে? ফাইনাল অধিবৃত্ত, অর্থাৎ অধিবৃত্ত এটা কি হবে? যদি এ এর ভ্যালু 1 এর চাইতে বড় হয় তাহলে কি হবে? অধিবৃত্ত। তো এইখান থেকে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আসে, সেগুলো হচ্ছে এমসিকিউতে সবসময় আসে। তো এখানে ই এর উপরে ই এর ভ্যালুগুলো দিয়ে দেয়, বলে যে নিচের কোনটি অধিবৃত্তের জন্য ই এর ভ্যালু হবে বা মান হবে বা শর্ত। তো নরমালি আমরা অধিবৃত্ত, অধিক অধিক মানে হচ্ছে বেশি, তো আমরা 1 এর বেশি হইলে আমরা কি বলবো? এটা অধিবৃত্ত। আর সমান, ইয়ে 1 এর সমান হলে আমরা এটা কি হিসেবে বলবো? পরাবৃত্ত। আর যদি 0 হয় তাহলে বৃত্ত। আর দুইটার মাঝামাঝি হলে আমরা এটার কি হিসেবে বলবো? উপবৃত্ত। ওকে, আমরা পরের পেজে দেখি। তো এখানে হচ্ছে প্রথমেই আমরা যে পার্টটা দেখবো, যেহেতু কনিক্স এর পুরো চ্যাপ্টারটা হচ্ছে 3টে পার্টে বিভক্ত। একটা হচ্ছে পরাবৃত্ত, একটা উপবৃত্ত, একটা অধিবৃত্ত। তো শুরুতেই পরাবৃত্ত হচ্ছে, আমরা পরাবৃত্ত পার্টটা আজকে দেখবো। তো পরাবৃত্ত পার্টটার জন্য দেখি প্রথমে কি দেওয়া আছে? সংজ্ঞা দেওয়া আছে। প্রথমেই হচ্ছে পরাবৃত্তের সংজ্ঞা দেওয়া আছে। তো এখানে কি বলছে? পরাবৃত্ত বলছে a set of all the points in the plane equidistant from a given fixed point and a given fixed line in the plane is a parabola। অর্থাৎ এখানে বলছে a set of all the points, অর্থাৎ এটা কি হবে? সঞ্চার পথ। এরপর কি বলছে? in the plane equidistant from a given fixed point। তাহলে given fixed পয়েন্টটা কোনটা ছিল? given fixed point হচ্ছে, আমরা যদি এটা পরাবৃত্ত হিসেবে ড্র করি, এটি হচ্ছে সেই গিভেন ফিক্সড পয়েন্ট। আর তারপর কি বলছে? গিভেন ফিক্সড লাইন, সেই গিভেন ফিক্সড লাইনটা হচ্ছে এখানে থাকবে। অর্থাৎ আমরা এটাকে এস দ্বারা ডিনোট করতে পারি। এখানে একটা বিন্দু পি দেই, এক্স কমা ওয়াই ধরতে পারি। আর এটা হচ্ছে এম, জেড, এম প্রাইম। আমরা যে কোনো কিছু দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি এটা। তো এখানে হচ্ছে এস পি আর হচ্ছে এটা হচ্ছে পি এম, আমরা যোগ করে দিলাম। তো এই ক্ষেত্রে কি আসে? এস পি ডিভাইডেড বাই পিএম, এটা কি হবে? ই। কারণ সর্বদাই কি বলছিল কনিক্সের এখানে, যে এসপি এবং পিএম এর ডিসটেন্সটা কি, অনুপাতটা কি হবে? সর্বদা ধ্রুবক সংখ্যা হবে, এবং সেটা আমরা ই দ্বারা ডিনোট করি। কিন্তু পরাবৃত্তের ক্ষেত্রে এর ভ্যালুটা কত আসবে? 1। একটু আগে আমরা এই শর্তটা দেখে আসছি যে পরাবৃত্ত তখনই হবে যখন এইটার ভ্যালু আসবে, কোনটার? অনুপাতের ভ্যালু আসবে 1, তখন আমরা কি বলবো? সেটাকে পরাবৃত্ত বলবো। তাহলে এখানে কি বলছিল? এই সেট অফ অল দা পয়েন্ট, সেট অফ অল দা পয়েন্টস কোনগুলো? আসলে এই যে এইগুলা। তো আমি এখানে যদি আবার দেখাই একটু ড্র করে, আমাদের এটা হচ্ছে গিভেন ফিক্সড পয়েন্ট, এটা হচ্ছে আমাদের সেই ফিক্সড লাইন বা হচ্ছে দিগাক্ষরেখা। তো সেট অফ অল পয়েন্টস গুলা কি? এখানে একটা পয়েন্ট আছে, তাহলে এখান থেকে এটার যে ডিসটেন্স হবে, এখান থেকে এটা সেম ডিসটেন্স। আবার এখানে একটা পয়েন্ট দিলাম, এখান থেকে যে ডিসটেন্স হবে এখান থেকে সেম ডিসটেন্স। এখানে একটা পয়েন্ট, এই ডিসটেন্স কি হবে? এখান থেকে সেম ডিসটেন্স। আবার এই পাশে যদি আমি নেই, এখান থেকে যে ডিসটেন্স এটা, এখানে একটা নেই, এই একটা, এই একটা। তো এই পয়েন্টগুলো যদি আমি যোগ করি কি হয়? একটা পরাবৃত্ত হয়। ওকে, তো প্রথমে এখানে আবার দেওয়া আছে মূল বিন্দুগামী পরাবৃত্তের সমীকরণ। তো আমরা এটা হচ্ছে প্রমাণ করে দেখব। কারণ আমরা প্রমাণ যদি শিখতে পারি সহজে, তাহলে আমাদের ফর্মুলা মুখস্থ করার জন্য কষ্ট করা লাগবে না। তো যারা হচ্ছে ফর্মুলাকে ভয় পাও, বা হচ্ছে ফর্মুলা দেখ মুখস্থ থাকে না, মনে থাকে না, তাদের জন্য এটা খুবই বেশি হেল্পফুল হবে। কারণ আমরা ফর্মুলা দেখলে কিভাবে এটা হচ্ছে ইকুয়েশন গুলো আসছে, সমস্ত কিছু ডিটেলস আমরা জানতে পারবো। এরপর যে কোনো অঙ্ক আমরা সহজেই চিত্র ড্র করে তারপর হচ্ছে তথ্যগুলো বের করে নিয়ে আসতে পারবো। ওকে, তো আমরা প্রমাণটা দেখি। তো শুরুতে এখানে কি বলছে? মূল বিন্দুগামী পরাবৃত্তের সমীকরণ, অর্থাৎ মূল বিন্দু দিয়ে যাবে এমন একটা পরাবৃত্ত। তো এখানে আমি জাস্ট ড্র করি। মূল বিন্দু এটা, এটা হচ্ছে এক্স, এক্স প্রাইম, ওয়াই প্রাইম, এটা কি হবে? ওয়াই। তো এটা হচ্ছে আমাদের সেই পরাবৃত্ত, মূল বিন্দু দিয়ে গেছে। তো এখানে মূল বিন্দু যে দিয়ে যে গেছে, এটা হচ্ছে আমরা কি বলবো? এই ক্ষেত্রে এটাকে আমরা বলবো শীর্ষবিন্দু। কি বলবো? শীর্ষবিন্দু। এবং এটাকে আমরা এ দ্বারা রিপ্রেজেন্ট করি, ডিনোট করি। এটা হচ্ছে আমাদের কি ভাবে? ফোকাস। এখানে একটা বিন্দু নেই পি, এটা এক্স কমা ওয়াই, এটা হচ্ছে পরাবৃত্তের উপর একটা যে কোনো একটা বিন্দু, বা হচ্ছে ভেরিয়েবল। এই বিন্দুটা কি হবে? ভেরিয়েবল হিসেবে পরিগণিত হবে, কারণ এটা হচ্ছে সঞ্চার পথের একটা বিন্দু। এখানে আমাদের সেই ফিক্সড লাইনটা নেই,
তো পরাবৃত্তের এই ক্ষেত্রে কি বলছিল এইচপি ইকুয়াল টু পিএম, অর্থাৎ এ এর ভ্যালু সর্বদা কি আসবে, এখানে একটা ধ্রুবক সংখ্যা ছিল যেটা, সেটার ভ্যালু আসবে সর্বদা 1। তার মানে আমরা এইচপি যত পি থেকে এটা যে ডিসটেন্স এম, এটাও কি ততই হবে, অর্থাৎ ইকুয়াল। সো আমরা বলতে পারি এ থেকে যে ডিসটেন্স, এখানে আমরা যে জেড ভ্যালু দেই, জেড একটা পয়েন্ট দেই, জেড এটা হচ্ছে এম প্রাইম, তাহলে কি এ যেটা কি সেম আসবে। আর এখানে আমরা একটা পয়েন্টের ভ্যালু দিতে পারি, যেহেতু এটা এক্স অক্ষের উপরে, তাহলে এটার ভ্যালু কি আসবে এ কমা 0, অর্থাৎ ওয়াই অক্ষের ভ্যালুটা থাকবে না, এক্স এক্সিসের ভ্যালুটা থাকবে শুধু। আর এইটার যদি আমরা পয়েন্ট হিসেবে যদি ডিনোট করি, তাহলে কি হবে মাইনাস এ কমা 0। প্রমাণের জন্য যদি ওইটা লাগবে না। ওকে, তো আমাদের প্রমাণ করার জন্য এখানে একটা এডিশনাল কাজ করতে হবে, সেটা হচ্ছে এক্স অক্ষের উপর একটা লম্ব টানতে হবে পি বিন্দু থেকে, এটা নাম দিলাম আমরা এন। তো আমরা এখানে কতগুলো ভ্যালু বের করে নিতে হবে, সাথে হচ্ছে এখানে একটা সমকোণী ত্রিভুজ তো উৎপন্ন হয়েছে, সেই সমকোণী ত্রিভুজটা কি হবে, ত্রিভুজ অফ এস পি এন, এখানে কি অ্যাঙ্গেল এনটা কি হবে সমকোণ। তো পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা অলরেডি জানি কি হবে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, যে এস পি স্কোয়ার অর্থাৎ অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তো এখানে হচ্ছে আমরা অলরেডি পিএন, যেটা পিএন এর ভ্যালুটা আমরা জানি, অলরেডি পিএন এর ভ্যালুটা জানি, কারণ কি এই পি বিন্দুতে পৌঁছাতে গেলে কত ওয়াই এক্সিস বরাবর এতটুকু ডিসটেন্স অতিক্রম করতে হবে, এবং সেটা কি ওয়াই। তো পিএন সমান আমরা কি বলতে পারি ওয়াই। এরপরে কি বলছে আমাদের কি লাগবে, পিএন পেয়ে গেছে, এরপরে হচ্ছে এস এন লাগবে, কিন্তু এস এন এখানে সরাসরি আমরা জানি না, আমরা হচ্ছে এ এন জানি। তো আমরা কি বলতে পারি, যে এস এন সমান সমান কি লিখতে পারি সরাসরি, এস এন ইকুয়াল টু এ এন, অর্থাৎ এই টোটালটা থেকে আমরা কি করতে পারি, এ এসটা বাদ দিয়ে দিতে পারি, এ এন মাইনাস এস। তো এ এন এর ভ্যালু আমরা এখানে জানি অলরেডি, এন এর ভ্যালুটা কি, যে এ থেকে এন পর্যন্ত এটা কি এক্স ডিসটেন্স অর্থাৎ এক্স। আর এ এস, এ এসটা কি আমরা কি জানি, এখানে যে বিন্দুটা ধরছি এস, সেটার ভ্যালু কত এ আসবে, তাহলে এক্স মাইনাস এ, এটা কি এস এন এর ভ্যালু। তো এস এন পাইলাম, পি এন পাইলাম, এস পি। এখন এস পির জন্য আসি, তো আমাদের হচ্ছে পরাবিদ্যুৎ সংজ্ঞা অনুযায়ী একটা কথা বলছে, কি বলছে, যে এস পি ডিভাইডেড বাই পি এম ইকুয়াল টু কি ই, ইকুয়াল টু হচ্ছে ই। তো আমাদের এখানে হচ্ছে এস পি ইকুয়াল টু ই পি এম, কিন্তু ই এর ভ্যালু এক্ষেত্রে কত 1, এর ভ্যালু কত আসবে 1, কারণ পরাবৃত্ত হইতে গেলে এর ভ্যালু 1 হইতে হয়। তো এস পি ইকুয়াল টু পি এম, অর্থাৎ এস থেকে পি যত ডিস্টেন্স, পি এম সেম ডিস্টেন্স। তো পি এম সেম ডিস্টেন্স যদি হয়, তাহলে পি এম যত বড়, আবার এখান থেকে কত জেড এন, এটা কি জেড, এখানে নতুন করে যদি লিখি জেড, তাহলে জেড এন কত সেম। তো আমি যদি এইখানে ভ্যালুটা বের করে রাখি, জেড এন ইকুয়াল টু এস পি, তো আমাদের এইচ পি আর জেড এন যেহেতু ইকুয়াল, তো জেড এন কে আমরা কিভাবে লিখতে পারি, আবার জেড এন সমান সমান লিখতে পারি এ জেড যোগ এ এন, এ এন এ জেড যোগ যোগ এ এন। এ জেড এর ভ্যালু কত, এ থেকে জেড পর্যন্ত কি ছিল ভ্যালু, যেহেতু ডিসটেন্স, এটা তো পয়েন্ট এ মাইনাস এ কমা 0, তাহলে ডিসটেন্সের জন্য কি আসবে এ, আর এ এন কত এ থেকে এন পর্যন্ত, অর্থাৎ এটা তো ওই যে এক্স ভ্যালুটা, তাহলে কি আসবে যোগ এক্স। ঠিক আছে, তো আমরা এখানে ভ্যালুগুলো তাহলে বসাই দিতে পারি। তো আমরা একটু কাজ করি, এখানে আমরা বোথ সাইডে কি করে দিতে পারি, স্কোয়ার করে দিতে পারি, বর্গ করে দিতে পারি। তাহলে এইচ পি স্কোয়ার ইকুয়াল টু পি এম স্কোয়ার। তো এখানে হচ্ছে পি এম এর ভ্যালু আমরা জানি অলরেডি, এইচপি এর ভ্যালু জানি, আমরা বসাই দিই। এইচপি স্কোয়ার সমান সমান কি ছিল, এইচপি স্কোয়ার সমান কি ছিল, এখানে পি এন স্কোয়ার যোগ এস এন স্কোয়ার, কি আসবে পি এন স্কোয়ার যোগ এস এন স্কোয়ার ইকুয়াল টু কি আসবে পি এম স্কোয়ার। ঠিক আছে, তো এরপরে আমরা কি করতে পারি, পি এন এর ভ্যালু কত, পি এন এর ভ্যালু ছিল হচ্ছে এই যেটা ওয়াই, তাহলে কি আসবে পি এন স্কোয়ার ওয়াই স্কোয়ার। এস এন এর ভ্যালু কত ছিল, এস এন এর ভ্যালু ছিল এক্স মাইনাস এ, কি আসবে এক্স মাইনাস এ হোল স্কোয়ার ইকুয়াল টু পি এম এর ভ্যালু কত পাইছে এক্স প্লাস এ বা এ প্লাস এক্স, তো আমরা এটার এক্স প্লাস এ হিসেবে লিখতে পারি হোল স্কোয়ার। তো এইখানে আমি লিখতে পারি বাকি অংশটুকু
এখানে আমরা ওয়াই স্কোয়ারটা রাখি, এর এই পুরো অংশটা কি করতে পারি, সমানের অপর পক্ষে পাঠিয়ে দিতে পারি। এক্স প্লাস এ হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ হোল স্কোয়ার। তো আমরা যদি এটা বর্গ, এটা তো এক্স প্লাস এ হোল স্কোয়ার বর্গ সংখ্যা আছে, এটা বর্গ সংখ্যা, আমরা যদি এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা অনুযায়ী ফেলি, এটাও যদি ফেলি এবার কাটাকাটি যাবে, এইভাবে করতে পারি। অথবা আমাদের একটা ফর্মুলা জানা আছে সরাসরি, যেটা 9 10 নবম দশম শ্রেণীতে ছিল, সেটা অনুযায়ী সরাসরি কি হবে, এটা হবে 4ax, এটাও বলতে পারি। অথবা যদি কারো বুঝতে কষ্ট হয় তাহলে কি করা যাবে, এটা বর্গ সংখ্যায় ভাঙলে এবং এটা বর্গ সংখ্যায় ভাঙলে কাটাকাটি যাবে অটো। তাহলে কি পেলাম আমরা, ওয়াই স্কোয়ার ইকাল টু 4ax, অর্থাৎ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax কি হবে, পরাবৃত্তের একটা সমীকরণ। এবং এটার কি ছিল, শর্ত কি ছিল, মূল বিন্দুগামী হইতে হবে, অর্থাৎ মূল বিন্দুগামী পরাবৃত্তের সমীকরণ। তো এখানে আমরা একটা মজার জিনিস দেখছি, আমরা ধরার ক্ষেত্রে কি হিসেবে ধরছি, ধরার ক্ষেত্রে ধরছি হচ্ছে পজিটিভ এক্স এক্সিসের দিকে কি করছে, এটা এক্সপ্যান্ড বা প্রসারিত হয়ে আছে। তাহলে পজিটিভ এক্স এক্সিসের দিকে যদি বা অক্ষের দিকে যদি প্রসারিত হয়ে থাকে, তাহলে ওয়াই এর উপর স্কোয়ার আসে এবং 4ax, অর্থাৎ এক্স হচ্ছে স্কোয়ার বা স্কোয়ার বিহীন, সোজা কথা স্কোয়ার বিহীন। তো আমরা যদি এক্স এক্সিসের বিপরীত অক্ষে ধরতাম তাহলে কি আসতো, তাহলে যা আসতো এটা আমরা এখানে এই সাইডে আমরা এখানে লিখতে পারি, যে তাহলে 2 নাম্বারটা আমি লিখতে পারি, যে এই পাশে যদি হইতো তাহলে কি হইতো, ওয়াই স্কোয়ার, এখানে আসতো একটা মাইনাস 4ax। 3 নাম্বারে যদি এইরকম হইতো, লাইক ওয়াই ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর কি করে আছে, প্রসারিত হয়ে আছে, তাহলে কি আসতো, এক্স এর উপরে স্কোয়ার আসতো 4a ওয়াই। 4 নাম্বার কি বলতে পারি, এক্স স্কোয়ার, এটা হচ্ছে ঋণাত্মক দিকে, ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে, তাহলে কি আসতো -4a ওয়াই। তো আমরা একটা প্রমাণ করলে বাকি সবগুলো প্রমাণ করতে পারবো, কারণ প্রসেস সবই কি সেম প্রসেস। তো এখানে হচ্ছে পরাবৃত্তের সাধারণ সমীকরণ বলছে। তো প্রথম যে সমীকরণটা দেখলাম ওইটা মোটামুটি ওই সমীকরণ দিয়ে আমরা অনেক ম্যাক্সিমাম অঙ্ক করে ফেলতে পারবো, বাট এখানে কি বলছে সাধারণ সমীকরণ। তো পরাবৃত্তের যে কোনো পরাবৃত্তের জন্য এই সমীকরণটা কি ভ্যালিড। তো এটার জন্য আমরা যদি একটা চিত্র নেই, এটা হচ্ছে পরাবৃত্ত, এটা ফোকাস, এটা a,0, এখানে হচ্ছে দ্বিঘাক্ষ বা নিয়ামক রেখা এম জেড এম প্রাইম বলতে পারি আমরা। এখানে একটা বিন্দু নেই পি এক্স কমা ওয়াই। তো এটা তো একটা সরল রেখা, তো সরল রেখার সমীকরণ কেমন আমরা জানি, যে আমরা এখানে সরলরেখা সমীকরণ হিসেবে এইভাবে ধরতে পারি, এলএক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইকুয়াল টু 0, অর্থাৎ এলএক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইকুয়াল টু 0 একটা সরলরেখার সমীকরণ। সরলরেখার সমীকরণ কেমন ছিল, যে দুই চলক বিশিষ্ট একঘাতী একটা কি সমীকরণ, অর্থাৎ চলকের ঘাত কত হইতে হয়, 1 হইতে হয়, এটা আমরা সবাই খুব ভালো করে জানি। তো এই ক্ষেত্রে আমরা কি এসপি যোগ করি আর হচ্ছে এটা কি পিএম যোগ করি। তো পরাবৃত্তের সংজ্ঞা অনুযায়ী কি ছিল, যে এসপি ডিভাইডেড বাই কি হবে, পিএম ইকুয়াল টু ই, এসপি ইকুয়াল টু কি আসবে, ই পিএম, ঠিক আগের মতো এসপি ইকুয়াল টু পিএম, কারণ কি হচ্ছে ই সমান 1। আমরা এখানে এসপি, তো এসপি কি জাস্ট দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, যেটাকে আমরা কি বলতে পারি, দূরত্বের একটা সূত্র আমরা শিখে আসছি, এটাকে আসলে ইউক্লিডিয়ান ডিসটেন্সও বলে বা ইউক্লিডিয়ান দূরত্ব। তো এখানে এটাই আমরা বের করব, যে এসপি, তো এসপি কি হিসেবে বের করতে পারি, যে এ মাইনাস এক্স হোল স্কোয়ার যোগ রুট ওভার অফ যোগ 0 মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে, এটা হচ্ছে আমি এখানে লিখে দিই এলএক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইকুয়াল টু 0। তো এখানে হচ্ছে আরেকটা বিষয় আসবে, এই বিষয়টা হচ্ছে কোন একটা বিন্দু থেকে কোন একটা সরলরেখার দূরত্ব নির্ণয়ের একটা সূত্র, যেটা হচ্ছে আমরা ফার্স্ট পেপারে সরলরেখা অধ্যায়ে আমরা শিখে আসছি। ওখানে হচ্ছে কোনো বিন্দু থেকে কোনো সরলরেখার দূরত্ব, এটা আমি এখানে দেখাই দিই। সেটা হচ্ছে ওই বিন্দু দ্বারা ওই সরলরেখায় কি করতে হবে, স্যাটিসফাই বা সিদ্ধ করাইতে হবে। অর্থাৎ আমরা এইটা বিন্দু দ্বারা এইটা এই সরলরেখা সমীকরণকে যদি সিদ্ধ করাই এবং ডিসটেন্সকে আমরা যদি ডি হিসেবে, ডি বলতে হচ্ছে এখানে পিএম তো দেওয়া আছে, সো পিএম ইকুয়াল টু কি বলতে পারি, এই সরলরেখাকে যদি এই বিন্দু দ্বারা সিদ্ধ করলে কি হবে, এখানে এল আছে, এক্স এক্স এর জায়গায় বসবে, ওয়াই ওয়াই এর জায়গায় বসবে,
আর এটা তো ধ্রুবক সংখ্যা এভাবে থাকবে, উপরে একটা কি আসবে, মডুলাস আসবে, কারণ যেহেতু দূরত্ব নিতেছি এখানে নেগেটিভ ভ্যালু আসবে না, শুধুমাত্র পজিটিভ ভ্যালুগুলো গ্রহণযোগ্য। ডিভাইডেড বাই কি আসবে, এখানে সহগগুলো ছিল কি, এক্স এর সহগ এল এবং ওয়াই এর সহগ হচ্ছে এম, তাহলে কি এল স্কোয়ার যোগ এম স্কোয়ার, অর্থাৎ সহগগুলার বর্গের সমষ্টির বর্গমূল। এটা দ্বারা ভাগ করলে আমরা কি পাই, দূরত্বের ভ্যালুটা পাই। তাহলে ওইটা আমরা এখানে বসাই দিতে পারি, কি আসবে, এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন মডুলাস ডিভাইডেড বাই রুট ওভার অফ এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার। তো এটাকে আমরা যদি ফার্দার কি করি, উভয় পক্ষে বর্গ করে দেই, তাহলে কি হবে, আমরা এটা খুবই সিম্পল একটা ফর্মেট পাবো, বা আরেকটা লাইন আমরা একটু আগায় রাখতে পারি, কি হবে, এ মাইনাস এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার ইকাল টু এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন মডুলাস ডিভাইডেড বাই রুট ওভার অফ এল স্কোয়ার এম স্কোয়ার। এটা হচ্ছে পরাবৃত্তের কি বলবো, সাধারণ সমীকরণ বা স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ প্যারাবোলা বা পরাবৃত্ত। সো আশা করি সহজে বুঝতে পারছো, এবং এটাতে আমাদের অঙ্ক করা লাগবে। তো পরাবৃত্তের ক্ষেত্রে এখানে দুই টাইপের অঙ্ক থাকে, একটা হচ্ছে ইনফরমেশন বা তথ্যগুলো দেওয়া থাকবে, লাইক নিয়ামক রেখা সমীকরণ, উপকেন্দ্রের উপকেন্দ্র বা হচ্ছে শীর্ষবিন্দু, এরকম তথ্যগুলো দেওয়া থাকবে, আমাদের সমীকরণ বের করতে বলবে, অথবা আমাদের সমীকরণ দেওয়া থাকবে, আমাদের এই তথ্যগুলো বের করে ফেলতে হবে। সো এই দুই টাইপের অঙ্ক থাকে। তো তার ভিতরে যদি তথ্য দেওয়া থাকে তাহলে আমরা কি করতে পারি, সমীকরণ বের করে ফেলতে পারি এইরকম ভাবে। তো এখানে কি বলছে, পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং উপকেন্দ্রের স্থানাঙ্ক। তো প্রথমে আমরা পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা নির্ণয় করি। কিভাবে আসলে এটা নির্ণয় করা যায়, আমরা আবারও একটা পরাবৃত্ত ড্র করি। এটা হচ্ছে পরাবৃত্তের উপকেন্দ্র। প্রথম কথা হচ্ছে পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বটা কি আসলে। তো পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বটা হচ্ছে উপকেন্দ্রগামী একটা লম্ব, যেখানে উপকেন্দ্রের উপরে সেটা কি হিসেবে থাকবে, পারপেন্ডিকুলার বা লম্ব হিসেবে থাকবে। তো আমরা এখানে এখানে একটা বিন্দুর নাম দেই এল, আর এই বিন্দুর নাম দেই এল প্রাইম, আর এটা তো ফোকাস, এটা এস দ্বারা রিপ্রেজেন্ট করি, এটা কি এ কমা জিরো। আমরা অন্য ভ্যালু ধরতে পারি, বাট নর্মালি আমরা এ কমা এ এ হিসেবে ধরি। তো এ যদি ধরি তাহলে এল এর একটা আমরা কি পয়েন্ট পাওয়া যায়, এটা তো এক্স এর স্থানাঙ্ক আছে, ওয়াই এর স্থানাঙ্ক আমরা জানি না, এটা আমরা বিটা ধরে নিলাম। এক্ষেত্রে ঠিক সেম, এটার ভ্যালু কত এ, আর এটা লাইক যেহেতু এটা ওয়াই নেগেটিভ প্রান্ত, তাহলে কি হবে, এটা মাইনাস বিটা হয়ে যাবে। তো আমরা বিটার ভ্যালু বের করে ফেলতে পারলে আমাদের সহজে কি এল এল প্রাইম, এখানে কি এই যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এটা কি হিসেবে থাকবে, এটা হচ্ছে এল এল প্রাইম, এটাই হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এই ভ্যালুটা আমরা দেখবো যে কত আছে। তো আমাদের যেহেতু এটা মূল বিন্দুগামী পরাবৃত্তের সমীকরণ, এবং এটা কি ধনাত্মক এক্স অক্ষের দিকে কি আছে, প্রসারিত হয়ে আছে, তাহলে এটার সমীকরণটা কেমন হবে, ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4ax। তো আমরা এই বিন্দু দ্বারা যদি এই সমীকরণকে স্যাটিসফাই করা, যেহেতু এই বিন্দুটা কি পরাবৃত্তের উপরে আছে, তাহলে যদি সিদ্ধ করে তাহলে কি আসবে, এইটা এই ভ্যালুটা কি, প্রথম ভ্যালু কি কার ভ্যালু, এক্স এর ভ্যালু, দ্বিতীয় ভ্যালুটা কার ভ্যালু, ওয়াই এর ভ্যালু। তো আমরা দ্বিতীয় ভ্যালু কি, ওয়াই এর ভ্যালু কত বসাই, বিটা, তাহলে কি হবে বিটা স্কয়ার 4a, এটা কি আসবে, এক্স এর ভ্যালু এ, এরপর কি আসে, বিটা স্কয়ার গেলে কি আসে 4a স্কয়ার, তাহলে বিটা সমান কি আসবে, প্লাস মাইনাস 2a। অর্থাৎ আমরা এখানে বিটার ভ্যালু পাইলাম, প্লাস মাইনাস কেন আসলো, কারণ হচ্ছে বিটার ভ্যালু কি আসবে 2a, আবার হচ্ছে আরেকটা আসবে -2a। তো যেহেতু বিটার ভ্যালু পাইলাম, তাহলে হচ্ছে বিটার ভ্যালু আমরা এখানে যদি বসাই তাহলে কি আসতো, এটা হচ্ছে অভেদ, তিনটে সাইন দিয়ে দিতে হয়, কারণ বিন্দু হচ্ছে আমরা রিপ্রেজেন্ট ইকুয়াল দ্বারা করি না, আমরা অভেদ দিয়ে করি। আচ্ছা, তাহলে কি আসতেছে a, 2a। আচ্ছা, এটা কি ওয়াই এর ভ্যালু, তাহলে ওয়াই এর ভ্যালু কি, এটা এস থেকে এল পর্যন্ত, এস থেকে এল পর্যন্ত ডিসটেন্স কত আসবে, এস থেকে এল পর্যন্ত 2a। আবার এই পাশে এস থেকে এল প্রাইম কত আসবে, এটাও কি আসবে এস এল প্রাইম 2। কারণ কি এটা হচ্ছে একদম মধ্যবিন্দু এবং দুইটা ইকুয়াল পার্টে ভাগ করে, তাহলে কি এটা 2a এটা 2a, টোটালটা কত আসবে, তাহলে এস এল যোগ এস এল প্রাইম ইকুয়াল টু কত, এল এল প্রাইম ইকুয়াল টু কত, 2a যোগ 2a সমান সমান 4a। তো যেহেতু এটা ডিসটেন্স, আমরা কি বলবো, এটারে মডুলাস করে দেবো। তো এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য।
এখানে এরপরে বলছে অপকেন্দ্রের স্থানাঙ্ক। তো এটা খুবই সোজা। অপকেন্দ্রের স্থানাঙ্কটা হচ্ছে অলরেডি আমরা কি ধরছি? h ধরছি। এখন যেহেতু এটা মূল বিন্দু থেকে এটা কত দূরে আছে? এই পরিমাণ দূরে এবং y অক্ষ বরাবর তো কোনো কি নাই এটার দূরত্ব নাই। তাহলে a, 0 তাহলে এখানে অপকেন্দ্রের স্থানাঙ্কটা কি আসবে? অপকেন্দ্রের স্থানাঙ্কটা আসবে a, 0। আশা করি সহজেই বুঝতে পারছো। তো আমরা যদি এরকমভাবে যদি আমরা ব্যাখ্যা সহ দেখি, তাহলে আমাদের কোনো ফর্মুলা মুখস্থ রাখতে হবে না। শুধু এই যে কিভাবে বের করে আমরা চিত্র সহ ব্যাখ্যা করে বের করতে পারলেই আমাদের কোনো মুখস্থ করে কষ্ট করে বের করার তো প্রয়োজন নাই।